জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। ওরা যদি ভোট করতে যায় বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। জুলাই সনত গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে এনসিপি। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ঝুঁকি বিবেচনা সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে ইসি। 13 নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50 সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। বিএনপির সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। নির্বাচিত সরকারের কাজ দেখে সিদ্ধান্ত, জানালেন অর্থ উপদেষ্টা। ঋণের নামে 10,500 কোটি টাকা আত্মসাৎ। এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগে সালমানের বিরুদ্ধে চার্জশিট সিআইডির। বিলে শালুক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরের 4 চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারে শোকের মাতম। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ দেশে যত সংকট সব তাদের তৈরি করা নাটক। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচন এলাকায় মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব আরও বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরার আশা করছে জনগণ। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিলে ঠাকুরগাঁও সদরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর নিজ আসনে বিএনপি মহাসচিবের গণসংযোগ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। রোববার একাধিক কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিলারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, পিআর ও সংস্কারের দাবি তুলে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিছু দল। সংস্কার, তারপর কি পিআর, বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে বাধ্য করা সরকারকে দিবা হবে। কেন? এই সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই, কোন বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এর আগে দুপুরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ঘটনা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে রাজনীতিতে বিশ্বাস করে না তাদের দল। যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে,
বিএনপি সেই আদর্শ বিশ্বাস করে না। জামাতি হলো একমাত্র দল ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, সংস্কারে বাধা তৈরি হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে সংকট তৈরি হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। সংবিধানে গণভোট নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার করতে না পারলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন। আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা তৈরি করলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে তৈরি হবে ধোঁয়াশা। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। বেঁধে দেওয়া সময় শেষের দিকে হলেও সরকার দায়িত্ব ভুলতে বসেছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনীয় শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর। সকালে রাজশাহীতে কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘন্টা পর অনশন ভাঙলেন আমজনতা দলের নেতা তারেক রহমান। দল নিবন্ধন চেয়ে আপিল করবে আমজনতা দল। এদিকে ইসি জানিয়েছে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন ফটকে অনশনে বসেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার রাত 8:30টার দিকে তার সাথে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার অনুরোধে 134 ঘন্টা পর অনশন ভাঙে তারেক। শারীরিক অবস্থা খারাপ হয়, তখনই তাকে হাসপাতালে পাঠানো হয়। সালাউদ্দিন আহমদ জানান, নিবন্ধন পেতে সোমবার নির্বাচন কমিশনে আপিল করবে আমজনতা দল। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আইনগতভাবে আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তবে আপিল করলে পুনর্বিবেচনা করে দেখা হবে। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। ঝুঁকি মূল্যায়ন করে নির্বাচনী এলাকাতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে 13 নভেম্বর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। আমরা 50% উঠাচ্ছি না এই মুহূর্তে। সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের ই ডাকছে শাটডাউন ডাকছে, কোনো আশঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের মেয়াদে IMF এর ঋণের ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক সরকার অর্থব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে IMF। আমরা একটু দেখতে হবে, একটা রাজনৈতিক সরকার এসে কতটুকুটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 20 নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে 7 লাখ টন ধান চাল কিনবে সরকার। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো, ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই, 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আমরা আমদানি অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে 2800 আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এই সিন্ডিকেশনটা হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এস আলমের বিরুদ্ধে। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 67 জনকে আসামি করেছে সংস্থাটি। গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। BFIU থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 2017 সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, IT বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। দুদক বলছে 134টি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ 67 জনের নামে বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের নামে প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগ। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে CID। 2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখাও।
মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি জানায় এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধানের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, এর মাধ্যমে সেখানে 97 মিলিয়ন মার্কিন ডলার লন্ডারিং করা হয়েছিল। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সকল আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আইনের নিয়ম অনুসরণে এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এ মামলায় গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শালুক তুলতে গিয়ে বিল থেকে আর ফেরা হলো না 4 বোনের। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামের আপন 3 ভাই আব্দুস সালাম সামাদের 2 মেয়ে, 14 বছর বয়সী ফাতেমা ও 10 বছর বয়সী আফিয়া, ইসাহাকের 14 বছর বয়সী মেয়ে মিম এবং শাহরুল ইসলামের 10 বছর বয়সী মেয়ে আলশিয়া পরিবারকে না জানিয়ে মসুরি ভাজা বিলে শালুক তুলতে যায়। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে 4 শিশুর মরদেহ বিলের পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাপলা ফুল তুলতে যায় 4 জন একসাথে। এরা হচ্ছে একসাথে এক বাড়িরই হচ্ছে 2টা বোন, আপন বোন, আরেকটা হচ্ছে চাচাতো বোন, আরেকটা হচ্ছে আরেকটু দূরের চাচাতো বোন। 3 মনীষ পানি আছে ওই জায়গাটায়, ওরা জানে না, ওরা কোন যায়ও নি ওই জায়গায়, তো সাঁতারও জানে না ওরা। অরক্ষিত বিল খাল প্রশাসন এবং সামাজিক জীবনে সামাজিক দায়িত্বশীল মানুষকেও আরো বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। এটা একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ে 4টে মেয়ে ডুবে যায় এবং স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। সুপার টাইফুন ফুং ওং এর তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বিশাল এলাকা। স্থানীয় সময় রোববার রাতে টাইফুনটি উত্তর লুজন দ্বীপে আছড়ে পড়ে। সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখেরও বেশি মানুষকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টির গতি ঘন্টা 185 কিলোমিটার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।